আরব্য রজনী পার্ট 9। কাহিনী আবার শুরু করলো নবম রাত্রির দ্বিতীয় ইয়ামে। সায়রের পাড়ে এসে শয়তানি খানিকটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সারা সায়রটা উথাল পাথাল হতে লাগলো। তারপর দেখা গেল সব মাছগুলো মানুষ হয়ে গেছে। এগুলো সবই শাহজাদার সৈন্য সামন্ত দাস দাসী লোকজন। এরাই ছিল শহরের বাসিন্দা। তারপর মানুষগুলো নিজের নিজের ঘরে ফিরে গেল। হাট বাজার কেনা বেচায় সরগম হয়ে উঠল। ওই পাহাড়টা আবার এক সমতল ভূমি শস্য ক্ষেত্রে পরিণত হয়ে গেল। সেখানে চাষবাস করে সোনার ফসল ফলাতে লাগলো মানুষ। শয়তান মেয়ে এবার ফিরে এলো মঞ্জিলে। খোদা মেহেরবান, আপনার সব হুকুমই তো আমি তামিল করলাম, এবার বলুন কি করব। হাঁটু গেড়ে গোড়ালির ওপর বসে দু হাত জোড় করে মুখের সামনে তুলে ধরে চোখ দুটো বুজে সে প্রার্থনা জানাচ্ছিল। আর তোকে কিছু করতে হবে না রে শয়তানি, এই নে তোর পুরস্কার। তলোয়ারখানা সোজা বসিয়ে দিল সুলতান সেই শয়তানির পিঠে, একেবারে এফোড় ওফোড়। পিঠের ভিতর দিয়ে বুকের ওপারে বেরিয়ে গেল, নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, আল্লাহর হুকুমে তোকে আজ খতম করলাম, এবার তার নাম জপ কর। সুলতান এবার শাহজাদার ঘরে এলো, দেখল সাপমুক্ত হয়ে সে তার প্রতীক্ষায় বসে আছে। আদ্য প্রান্ত সব কাহিনী বলতে লাগলো তাকে। আনন্দে অধীর শাহজাদা কোনো কথা বলতে পারল না। সুলতানকে জড়িয়ে ধরল। সুলতান বলল, এবার আমার ছুটি, সুখে স্বচ্ছন্দে প্রজা পালন করো, আমি আমার দেশে ফিরে যাই। শাহজাদা বলল, আমিও আপনার সঙ্গে যাব, আপনার দেশে বেড়াতে যাব। শাহজাদাকে সঙ্গে নিয়ে স্বদেশে ফিরে এসে সুলতান সবিস্তারে সব কাহিনী বলল উজিরকে। উজির বিস্ময়ে হতবাক। সুলতান যে আবার ফিরে আসতে পারবেন সে আশা ছিল না তার। আনন্দে সারা শহর মেতে উঠল। প্রজারা আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা জানাতে লাগলো। সেই ধীবরকে ডেকে মূল্যবান ধনরত্ন এবং নানা উপঢৌকন দিল সুলতান। এত সবের একমাত্র সূত্র সেই তো ধীবর। ধীবরের সংসারের নানা খুঁটিনাটি খোঁজখবর জেনে নিল সে। একটি ছেলে, দুটি মেয়ে আর বউ, এই নিয়ে তার সংসার। সুলতান নিজে একটিকে শাদি করল, আর একটি মেয়ের সঙ্গে শাদি দিল শাহজাদার। এইভাবে সেই ধীবর দেশের মধ্যে সেরা ধনী হয়ে উঠল। তার দুই মেয়ে বাদশাহর বেগম হয়ে সারা জীবন সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। শাহজাদ একটু থামল, পরে বলল, কিন্তু মনে ভেবো না, এর চেয়ে সুন্দর কাহিনী আর নেই। এরপর এক কুলির কাহিনী তোমাদের শোনাব। সে কাহিনী আরও চমৎকার, আরও মজাদার। এক সময়ে বাগদাদ শহরে এক প্রিয় দর্শন যুবক বাস করত। একা সে বিয়ে থা করেনি, কুলিগিরি করে খায়। একদিন তার খালি ঝুড়িটা সামনে রেখে রাস্তার একপাশে খদ্দেরের প্রতীক্ষা করছিল। এমন সময় নজর পড়ল ক্ষীণ কটি উদ্ধত উন্নত বক্ষা অপ্সরা সদৃশ পরমা সুন্দরী এক যুবতী তারই দিকে এগিয়ে আসছে। দুধে আলতা গায়ের রং, চাপার কলির মতো তার হাতের আঙুলগুলো। কাছে এসে মুখের নাকাব ঈষৎ সরিয়ে সে বলল, এই যাবে? হরিণের মতো টানা টানা চোখ, সুরমা পরে আরও সুন্দর দেখাচ্ছে। টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মাথায় একরাশ ঘন কালো চুল। এমন রূপসী নারী সচরাচর চোখে পড়ে না। যখন ডাকলো, এই যাবে, যেন মধু ঢেলে দিল তার কানে। কি মিষ্টি গলার স্বর!
খালি ঝুড়িটা তুলে নিয়ে তার পিছে পিছে চলতে থাকে সে। একসময় এক বাড়ির দরজার সামনে এসে কড়া নাড়ল মেয়েটি। একটি ট্যাস মেয়ে ছেলে দরজা খুলে দিল। তার হাতে কিছু দিনার দিয়ে এক বোতল মদ এনে দেয় সে। শরাবের বোতল ঝুড়িতে তুলে দিয়ে আবার চলতে থাকে। তার পিছে পিছে চলে কুলি। এক ফলের দোকানের সামনে এসে থামে। কিছু ফল কিনে, নানা দেশের সেরা সব ফল, সিরিয়ার আপেল, ওসমানি বেদানা, ওমানের আখরোট, আল্লেপেল্লার আলু বখরা, দামাস্কাসের আঙুর, নীল এর শশা, মিশরের পাতিলেবু, সুলতানি চাটনি, লাল রঙের জাম। ফলগুলো ঝুড়িতে তুলে নিল। এবার হেনা, গোলাপ, চামেলি, জুঁই আরও সব নানা জাতের সুন্দর সুন্দর সুগন্ধি ফুল কিনল মেয়েটি। তারপর এলো কসাইয়ের দোকানে, 5 সের মাংস নিল। এরপর সে আলমন্ড কিনল। তারপর এলো মিষ্টি দোকানে, পেস্তার বরফি, গাজরের হালুয়া, মাখন, চিজ, দুধ, মধু, চিনি দিয়ে তৈরি হরেক রকম জিভে জল আসা ভালো ভালো মিঠাই কিনে ঝুড়িতে তুলে দিল। তার সওদা করার বহর দেখে কুলি তো অবাক। ঝুড়িতে আর আটে না। কি পেল্লায় ভারী হয়ে গেল ঝুড়িটা। একটু বিরক্ত হয়ে অথচ হাসতে হাসতে বলল, আগে যদি জানাতে মালিক, তাহলে তোমার জন্য একটা খচ্চর ভাড়া করে দিতাম। এত কি মানুষ বইতে পারে? তার রসিকতায় হাসলো মেয়েটি, চোখে বান মারল, মুখে কথা বলল না। একটা আতরের দোকানে এসে গোলাপ জল, আতর আর 10 বোতল নির্মল পানীয় জল কিনল। পিচকারির যন্ত্রও কিনল একটা। সব শেষে সে আলেকজান্ড্রিয়ার সুন্দর সুন্দর মোমবাতি কিনল কিছু। সবগুলো ঝুড়িতে তুলে দিয়ে বলল, নাও চলো, সব হয়ে গেছে। সুবোধ বালকের মতো ঝুড়ি মাথায় তার পিছু পিছু চলতে থাকে সে। এক সময় দেখে, অবাক হতে হয়, এক মনোরম প্রাসাদ প্রাঙ্গণে এসে হাজির হলো তারা। সামনে ফুলের বাগিচা, জলের ফোয়ারা, দরজায় টোকা দিতেই খুলে গেল। কুলিটা দেখল দরজা খুলে দিয়েছে এক নবযৌবন উদ্দীপন্না, এক কিশোরী। যৌবনে হবে পরমা সুন্দরী রমণী। তার ছোট ছোট সুগঠিত স্তন, সরু কোমর আর কুসুম পেলব তনুতে এখনই জাদু লেগেছে। টানা টানা চোখ, উন্নত নাসিকা, গালে গোলাপের আভা, চোখের তারায় হরিণীর চঞ্চলতা। আজকের দিনটা তার ভালোই যাবে মনে হচ্ছে। কুলিটা ভাবল, সকালবেলায় এমন সুন্দরী নারীর দর্শন এ পরম সৌভাগ্যের কথা। ঘরের ভেতরে ঢুকলো ওরা। বিশাল বিস্তৃত হল ঘর। দরজা জানালার কারুকার্য করা, সিল্কের পর্দা, দামি আসবাবে সাজানো গোছানো, মেহগনি কাঠের টেবিল, চেয়ার, সোফা, কৌচ, পারস্য গালিচায় মোড়া মেঝে। একটা পালঙ্কে মখমেলের শয্যায় শুয়েছিল একটি মেয়ে। তার পায়ের গোড়ালির কাছে শাড়িটা একটু উপরে উঠে গেছে। ধবধবে ফর্সা পা দুটো দেখে অবাক হয়ে যায় কুলিটা। এমন ফর্সা মানুষ হয়? ওপাশে কাত হয়ে শুয়েছিল মেয়েটা। ওর চওড়া ভারী নিতম্ব ছোট একটা পাহাড়ের ঢেউ খেলানো চূড়ার মতো। কোমরের দিকে ঢালু হয়ে নেমে গিয়ে আবার বুক পাঁজরের কাছে উঠে গেছে। পিঠের নিচে কটি দেশে ও গ্রীবার অনাবৃত অংশটুকু দেখে কুলির সারা দেহে রোমাঞ্চ লাগে। অপলক চোখে দেখতে দেখতে ভুলে যায় তার মাথার ওপর অত বড় একটা ভারী বোঝা। এমন সময় আলমোড়া ভেঙে পাশ ফিরল মেয়েটি। প্রভাতের শুকতারার মতো প্রশান্ত মুখশ্রী, নিখুঁত সুন্দর। চোখ মেলে তাকালো, সমুদ্র নীল গভীর আয়ত চোখ। আলস্য ঝেড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, তোমরা সব অমনভাবে দাঁড়িয়ে আছো কেন?
ওর মাথা থেকে ঝুড়িটা নামিয়ে নাও। দুজনে ধরাধরি করে ঝুড়িটা নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে লাগলো সামানগুলো। কুলিটাকে 2 দিনার দিয়ে বলল, ঠিক আছে। কিন্তু কুলিটা কোনো কথা বলতে পারল না। হতবাক নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো মেয়েগুলোকে। এত সুন্দর মেয়ে ছেলে ও জীবনে দেখেনি কখনো। এমন রূপ যৌবন, অথচ কোনো পুরুষ মানুষ নেই ওদের। এত খানাপিনার আয়োজন, এত ফুলের সৌরভ, মন মাতানো সুদগ্ধ সুগন্ধ, সবই ওদের নিজেদের জন্য। কোনো পুরুষের ভাগ নেই এতে। অবাক হলো কুলিটা। মেয়েগুলোর মধ্যে বড়জন জিজ্ঞেস করলো, কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তোমার কিরায়া পছন্দ হয়নি? এই নাও, আরেক দিনার দিচ্ছি। কুলিটা হাত সরিয়ে নিল। না না, সে কথা না, আমার মজুরি তো মাত্র 1 দিনার, তোমরা আমাকে 2 দিনার দিয়েছ, সেদিক থেকে আমি খুব খুশি। তবে? মেয়েটি অবাক হয়। তবে দাঁড়িয়ে রইলে? কুলি ছেলেটা একটু ইতস্তত করে বলে, তখন থেকে অন্য একটা কথা ভাবছি আমি। তোমরা 3টি খুব সুরত লেড়কি, কোনো কিছুর অভাব নাই তোমাদের, কিন্তু এমন একা একা থাকো কেন তোমরা? আমার তখন থেকে একটা কথাই মনে হচ্ছে, তোমাদের কোনো পুরুষ মানুষ নাই কেন? যদি আচ্ছা সে ভোগ না করতেই পারলে, তবে এই অঢেল রূপ যৌবনের কি দরকার বলো? তোমরা তো 3 জনে উঠতি বয়সের যুবতী নারী, কামনা বাসনা লালসা সবই তোমাদের আছে। না নাই, অন্তত একটা পুরুষ মানুষও তো তোমাদের দরকার। যদি না কোনো পুরুষের সঙ্গ পায়, যদি না তার পৌরুষত্বের স্বাদ পায়, তবে তো নারীর রূপ যৌবন সবই বিফলে যায়। এসব আমার বানানো কথা না বিবিজান, কিতাবে লেখা আছে। কিন্তু আমরা যে কুমারী মেয়ে গো, পরপুরুষের সঙ্গ আমাদের বিপদ ঘটাতে পারে। বড় বোন বলতে থাকে, তারা কাছে এসে আমাদের সর্বনাশ করে দিয়ে পালিয়ে যাবে, আর তার পাপের বোঝা বয়ে বেড়াতে হবে আমাদের। এই ভয়ে আমরা একা একা দিন কাটাই। তার কথা শেষ করতে না দিয়ে কুলির ছেলেটি বলে ওঠে, আমি তোমাদের দিচ্ছি, আমাকে দিয়ে কোনো বিশ্বাসঘাতকতার কাজ পাবে না তোমরা। যেমনটি চাইবে তেমনটি করব। নানা রকম ভালো ভালো সায়ের আওড়াতে থাকে ছেলেটা। কুলিগিরি করে বটে, কিন্তু পড়াশোনা বেশ আছে। ওর কথাবার্তায় কবিতায় সবাই বেশ খুশি হলো। মেজোটা বড় দিদির কানে ফিস ফিস করে বলে, ছোড়াটাকে একটু নিয়ে মজা মস্করা কর দিদি। বড়টা গম্ভীর হওয়ার ভান করে বলে, তুমি তো নিজের চোখেই দেখছো আজকের বাজার হাট, অনেক খরচাপাতি হয়ে গেছে আমাদের। আজকের মাহফিলে আমাদের সঙ্গ দিতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু মালকড়ি আছে কিছু সঙ্গে দিতে পারবে? কিছু আনন্দে ভাগ নেবে, খরচার ভাগ দেবে না? কুলি ছেলেটা মুখ কাচুমাচু করে বলে, দিন আনি দিন খাই, তোমাদের এই পেল্লাই খরচের কতটুকু দিতে পারি বলো? আর সে সামান্য পয়সা নিয়ে তোমাদেরই বা কী হবে? মেজ বোনটা এগিয়ে এসে বলে, তা বললে কি করে চলবে নাগর? সারা দিন রাত ধরে মাহফিল চলবে আমাদের, শরাবের ফোয়ারা ছুটবে, খানাপিনা, কত খরচ বলো? তার কিছু ভাগ না নিলে কি করে চলবে বলো? মুফতে কি এসব চিজ মেলে? কিন্তু আমি কোথায় পয়সা পাবো অত? এখন তোমরা যত দিনারের সওদা করে আনলে, সারা মাসেও আমি তা রোজগার করতে পারি না। এই বলে ঝুড়িটা তুলে নিয়ে ছেলেটা বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই মেজোটা খপ করে চেপে ধরলো ওর একখানা হাত। আহা, গোস্বা হয়ে গেল বুঝি নাগরের? খারাপটা কি বলেছি শুনি? পুরুষ মানুষ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে,
পয়সা খরচা করতে পারবে না। তুমি না পুরুষ মানুষ, মেয়ে মানুষ খুশি করার পয়সা রোজগার করতে পারো না কেন? বড় বোন এবার মুখ খুলল। জানো তো পয়সা ছাড়া পিরিত জমে না। কথায় আছে, ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর? মেজ আর বড় দুজনেই খিলখিল করে হেসে ওঠে। ছোটটা কিন্তু রেগে ওঠে। কি হচ্ছে দিদি? বেচারাকে নিয়ে এমন পুতুল নাচ করাচ্ছ কেন? ওকে ধরে রাখো আজকের মাহফিলে, দেখো মজা হবে খুব। আমাদের তিনজনকেই আনন্দ দিতে পারবে ছেলেটা। দেখছো না ওর বুকের ছাতিখানা? মেজটা ভীষণ আমুদে বলে, কিন্তু ওর ট্যাগ তো গড়ের মাঠ। বিনি পয়সায় ছোট বলে, ঠিক আছে রাখো তোমার পয়সা। পয়সাটাই সব না, এক কাড়ি পয়সা খরচা করতে কত সওদা করে এনেছো। এক কাড়ি পয়সা খরচা করে কত তো সওদা করে এনেছো। ওসব খেয়ে ভালোও লাগবে ঠিকই, শরাবের নেশায় বুদ্ধ হয়ে পড়ে থাকতেও পারবে। কিন্তু তাই কি সব? পেটের খিদে পুড়ে গেলে, সুরার নেশা মিটে গেলেও আরও কিছু বাকি থেকে যায়। তা কি মেটাতে পারবে ওসব দিয়ে? আর পয়সাই যদি চাও, না হয় আমি দেব ওর হয়ে। মেজটা বাঁকা চোখে তাকায়, মুখে দুষ্টু হাসি, বলে, মরেছিস। এ কথা শুনে আনন্দে নেচে ওঠে ছেলেটার মন। ছোটকে লক্ষ্য করে বলল, তোমার অনুগ্রহের জন্য আমি চিরঋণী থাকব। থাক ও কথা, মেয়েটি বলল, এসো এবার আমরা মন খুলে একটু কথাবার্তা বলি। অন্য দুই বোনও ছেলেটিকে ভরসা দিয়ে বলল, আমরা তখন তোমাকে নিয়ে মজা করছিলাম। তোমার কোনো অনাদার হবে না। আজ তুমি আমাদের মেহমান। যত পারো পান করো, খাও, নাচো, গাও। এক এক করে সুরাপাত্র পূর্ণ করে নিল সবাই। তিনটি রূপবতী নারী পরিবেষ্টিত হয়ে ছেলেটিকে ভাবতে লাগলো, এ কি অবিশ্বাস্য কাণ্ড। মৃদু মদের নেশা লেগেছে। ছোট বোনটি এক এক করে তিনবার শরাব ঢেলে দিল তাকে। তারাও নিজেরাও নিল। ধীরে ধীরে নেশা জমছে। ছেলেটা গান ধরল, আজকে রাতে মদের নেশায় চলব না, আজকে শুধু গাইব গান। কাজের কথা বলবো না, রূপের নেশায় মাতাল আমি, মদের নেশায় নয়। একটুখানি আদর করো, যেটুকু সময় রই। আরও গান আছে। ছোট বোন আরও এক পেয়ালা মদ এনে ধরল তার ঠোঁটের কাছে। এক চুমুকে উজাড় করে এবার উঠে নাচতে লাগলো ছেলেটি। তার সঙ্গে ওরা তিন বোনও নাচতে শুরু করলো। দুজনকে দুপাশে আর বড়জনকে সামনে নিয়ে নাচতে লাগলো ছেলেটা। হাসির হুল্লোড়ে মাতোয়ারা সবাই। একসময় অন্য দুটোকে ছেড়ে বড়টিকে নিয়ে নাচতে আরম্ভ করলো ছেলেটা। মেজটা একটা ফুল গাছের ডাল নিয়ে পেটাতে থাকে ছেলেটাকে। তখন বড়কে ছেড়ে মেজর কোমর জড়িয়ে ধরে নাচতে থাকে। এদিকে ছোটজন রাগে ফুঁসছে। কিলচড় লাথি চালাতে লাগলো ছেলেটার ওপর। কিন্তু তখন ওরা অন্য রাজ্যে। আলিঙ্গন আর অবলেহনের অতৃপ্ত আনন্দে আত্মহারা। নিরুপায় হয়ে শ্বেত পাথরের মেঝেই শুয়ে হাত পা ছুটতে থাকে ছোট। ছেলেটা তখন মেজকে ছেড়ে দিয়ে ছোটর দিকে এগিয়ে যায়। দু হাত ওর দেহটা কাঁধের ওপর তুলে নিয়ে বাইরে বাগিচা প্রাঙ্গণে গিয়ে দাঁড়ায়। নানা জাতের মন মাতানো ফুলের সৌরভে বাগিচা ভরপুর। হরেক রকম রঙের বাহারি ফুলের সাজে সেজেছে সে। মাঝখানে একটা জলের ফোয়ারা, আর তার পাশে ঘিরে আছে এক প্রকাণ্ড চৌবাচ্চা। ছোটোখাটো একটা পুকুর বলা যায়, মার্বেল পাথরে বাঁধানো। তার পাড়, চৌবাচ্চার পাড়ে বসে নিরন্তর নির্ঝর ফোয়ারার দিকে চেয়ে থাকতে কত না ভালো লাগে। চারপাশে ফোটা ফুলের সৌরভ,
আর চৌবাচ্চার হালকা নীল স্বচ্ছ জলের তলায় লাল নীল হলদে রঙের ছোট ছোট মাছগুলোর হুটোপুটি মনে বসন্তের রং ধরিয়ে দেয়। ছোটর রাগ আরও বেড়ে যায়। ছেলেটার মাথার চুল ছিঁড়তে থাকে, এলোপাথাড়ি চর থাপ্পড় মারতে থাকে, কিন্তু ছেলেটা নিরস্ত্র করে না তাকে। তার ছোট ছোট নরম হাতের আঘাতে মাদকতা আছে। ভালো লাগে, খুব ভালো লাগে ছেলেটার। কাঁধের ওপর থেকে বুকের মধ্যে নামিয়ে নেয় ওর দেহটা। এবার হঠাৎ কেমন শান্ত হয়ে যায় মেয়েটা। দুহাতে ছেলেটার গলা জড়িয়ে ধরে আয়ত চোখ দুটো মেলে অপলকভাবে দেখতে থাকে ওর মুখ, ওর পৌরুষ পুরু ঠোঁট। কয়েকটা মুহূর্ত কাটে এইভাবে। অতর্কিতে মুখটা ওপরে তুলে দাঁত দিয়ে কামড়ে ধরে ছেলেটার নিচের ঠোঁটটা। আহ বলে যন্ত্রণায় কোকিয়ে ওঠে ছেলেটা। ঠোঁট দিয়ে রক্ত ঝরে পড়ে। ছোট এই প্রথম বুঝলো রক্তের স্বাদ নোনতা। আরও নিবিড় করে চেপে ধরে ছেলেটাকে। ছেলেটার বুকের মধ্যে তখন সমুদ্রের ঝড়। মেয়েটার শরীরের রক্ত বাঁধুনির আকর্ষণের অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেই মার্বেলের ওপর বসে পড়ল ছেলেটা। ছোটকে শুইয়ে দিল নিচে। ওর উদ্ধত বুকের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। মেয়েটির চোখ ছেলেটির চোখের দিকে। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। ছেলেটার হাত দুটো টেনে নিয়ে নিজের বুকের ওপর চেপে ধরল। ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে অস্ফুট স্বরে স্তনন করতে থাকে ছেলেটা। এই সময় জলের পাড়ে এসে দাঁড়ালো বড় বোন। মদের নেশায় টুলুটুলু চোখ, ভেতরের অঙ্গবাস ছাড়া একে একে অন্য সব সাজ পোশাক খুলে ঝাঁপ দিল জলে। সাঁতার কেটে খেলা করতে লাগলো, জল ছিটাতে লাগলো গায়ে, ডাকতে লাগলো, ওহে নাগর নেমে এসো। ছেলেটার কোনো সাড়া নাই, অষাঢ়ের মতো পড়ে আছে চিৎপাত হয়ে। জলে জলে সারা জামা কাপড় ভিজে একাকার, সেদিকেও ভ্রুক্ষেপ নাই। ছোট উঠে এসে ছেলেটার জামা পাতলুন খুলে দিল। একটা তোয়ালে এনে সযত্নে মুছিয়ে দিল ওর শরীর। কি শক্ত তার হাতের পেশি, কি বিশাল চওড়া বুকের ছাতি। এক সুঠাম সুন্দর যৌবন, শরীরের কোথাও এক ফোঁটা চর্বি নেই। শক্ত সমর্থ মাংসপেশি গড়া এক সিংহ সদৃশ্য পুরুষ। প্রত্যক্ষ করতে করতে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। বড় উঠে আসে জল ছেড়ে, ঝাঁপিয়ে পড়ে ছেলেটার উপর। এবার আচ্ছন্নভাবে কেটে যায় ছেলেটার। দুহাতে জড়িয়ে ধরে ওকে। কি যেন ঘটে গেল মুহূর্তে, কি জাদু ছড়িয়ে দিল বড়, যেন বেহেশতের দরজা খুলে গেল তার সামনে। মেয়েটা চিৎকার দিয়ে বলে, কি অসভ্য তুমি। এক হাতে তার ঘাড়টা চেপে ধরে অন্য হাতে থাবড়াতে লাগলো ছেলেটাকে। সে আঘাত বড় মধুর মনে হতে থাকে তার। নিরংশায় ক্রমশই হিংস্রতার হতে লাগলো মেয়েটি। একসময় ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে ছেলেটার দেহের ওপরে ঢলে পড়ে মেয়েটা। এরপর আর এক চক্কর সুরাপান করা হলো। এবার মেজ বোনের পালা। সেও জলে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ জলকেলি করার পর সিক্ত দেহে ওঠে এসে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর চলতে থাকে সেই একই রঙ্গরীতি। অবশেষে ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে সেও ঢলে পড়ল এক সময়। এবার উঠে দাঁড়ালো ছোট, ঝাঁপিয়ে পড়ল জলে। সাঁতারের নানা কায়দা জানে সে। কখনো ডুব দিয়ে হারিয়ে যায়, কখনো কখনো চিত হয়ে জলের ওপর ভাসতে থাকে। মনে হয় ওর শরীরের বুঝি বা কোনো ওজন নাই, হালকা একটা শোলার ভেলা। ফিকে নীল জলের ওপর ওর চাপার কলির মতো দেহটা আর মনোহরিণী আর রমণীয় মনে হয়। তার মরাল সদৃশ গ্রীবা, কুসুম পেল বাহু, আপেলের মতো স্তন, ক্ষীণ কটি ভারী নিতম্ব দিনে দিনে তাকে এক পূর্ণ নারী করে তুলেছে। মেয়েটা উঠে আসে, লজ্জাবনতা হয়ে ছেলেটার কাছে এসে দাঁড়ায়। শুয়ে শুয়ে সব দেখছিল ছেলেটা। এবার দু হাত বাড়িয়ে দেয়। সে ডাকে, সাড়া না দিয়ে থাকতে পারে না মেয়েটা। এবার পুতুল খেলায় মেতে ওঠে ছোট। একসময় প্রবল একটা ঝাঁকানি দিয়ে কেঁপে ওঠে ছেলেটা।
আর তৎক্ষণাৎ মেয়েটির সে কি অস্ফুট আর্তনাদ! আরও শক্ত করে জাপটে ধরল ছেলেটাকে। উত্তেজনায় কাঁপতে থাকে। কিছুক্ষণ বাদে অবসাদে অসাড় হয়ে ঢলে পড়ে ছোটর দেহ। সারা মুখে তখন ছড়িয়ে পড়েছে তার অনেক পাওয়ার প্রতৃপ্তি। এবার ছেলেটি নামল জলে, ভালো করে ঘষে মেজে সাফ করলো নিজেকে। 3 বোন তখন শান বাঁধানো জলের পাড়ে শুইয়ে ছেলেটার জলকেলি প্রত্যক্ষ করছিল তার সারা শরীরের সমস্ত মজবুত মাংসপেশি। হৃদংশায় কাতর হচ্ছে দেহ মন। ছেলেটা জল থেকে উঠে এসেই বসে পড়ল বড় বোনের পাশে। তার কাণ্ড দেখে 3 জনেই হেসে খুন। বিবিজান, এবার তোমায় ছাড়ব না। মেয়েটি ওর কোমরটা জড়িয়ে ধরে বলে, তুমি ছাড়লেই আমি ছাড়ব নাকি? ছেলেটি মুখটা নামিয়ে আনে মেয়েটার কানের কাছে, ফিস ফিস করে বলে, কি কেমন? খুব ভালো, খুব ভালো। মনে হচ্ছে যেন কোথায় কোনো এক অজানা দেশে ভেসে চলেছি। এবার ওরা আরও বেশি সময় ধরে গভীর আলিঙ্গনে আবিষ্ট হয়ে পড়ে রইল। একসময় ঘুমে জড়িয়ে আসে ওদের চোখ। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। বাহুপাশ মুক্ত করে উঠে পড়ে দুজনে। বড় বোন বলে, অনেক রঙ্গ দেখালে বটে। কোন মায়ের দুধ খেয়েছিলে গো? এত তাগত পেলে কোথায়? বাব্বা, শরীরটা আমার তুলোধনা করে দিয়েছ। সে যাক, সন্ধে হয়ে এলো, এবার তুমি কেটে পড়ো না গোর। না না, ছেলেটি কান্নার স্বরে মিনতি জানায়। অমন করে এখনই আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমি মরে যাব। সোনা, তোমাদের পায়ে ধরি, আজকে রাতটা এমনই সুখে কাটাতে দাও, কাল তো আমাকে যেতেই হবে। ছোটজন বলল, থাক দিদি, আজকের রাতটা কেমন মজার আমোদের লোক, সারাদিন ধরে কত আনন্দ দিল আমাদের, রাতটাও বেশ হই হুল্লোড়ে কাটাতে পারবো। লোকটার শরম লজ্জা একটু কম, কিন্তু বেশ ভালো। তার কথায় অন্য 2 বোন রাজি হলো। বড়জন বলল, বেশ ঠিক আছে, আজকে রাতটা আমাদের সঙ্গে কাটাবে তুমি, কিন্তু একটা শর্ত, আমরা যা বলবো তাই করতে হবে তোমাকে। কেন করতে হবে কৈফিয়ত চাইতে পারবে না। কি রাজি? রাজি।